চাষের জমিতে ঘাসে ভরে যাক এটা কোনো চাষিই চায় না। আর তাই চাষের জমিতে ঘাস আগাছা হলে তারা আপ্রাণ চেষ্টা করে কি করে সেই ঘাসগুলোকে মেরে ফেলা যায়, কি করে আগাছা উপড়ে ফেলা যায়। আজকে অস্ট্রেলিয়ার এই গ্রামটাতে এসে অবাক হয়ে গেলাম, দেখছি মাঠের পর মাঠ, সবুজ ঘাস, দেখো কি সুন্দর। দেখে মনে হচ্ছে সেই কোনো গলফ ক্লাবে কিংবা খেলার মাঠে আমরা যেমন টিভিতে দেখি যে খেলার ফুটবলের মাঠ কিংবা ক্রিকেটের মাঠে যেমন ঘাস, সুন্দর ঘাসের লন থাকে, পুরো সেরকমই রীতিমতো এখানে চাষ করা হচ্ছে। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি, এভাবেও ঘাসের চাষ হয়? এইভাবে ঘাসের চাষ করে কি ধনী হওয়া যায়? তো এই ঘাসগুলি কীরকম দামে বিক্রি হয়, কিভাবে এই চাষ হয় ইত্যাদি নানান বিষয়, কেন এগুলো হচ্ছে, আজকের ব্লগে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো। ভারত বাংলাদেশের শহরগুলিতে, বিশেষ করে যেখানে নতুন বাড়ি তৈরি হয়, রাস্তা মেরামতের কাজ কিংবা কারখানার পার্শ্ববর্তী এলাকাগুলি সাধারণত দেখা যায় কনস্ট্রাকশনের কাজের জন্য ভীষণই ধুলোময় থাকে। বিশেষ করে শহরে সবুজ ঘাস দেখা সত্যিই দুর্লভ। এমনকি পলিউশনের চোটে নীল আকাশ প্রায় ধূসর বর্ণ ধারণ করেছে। সেখানে অস্ট্রেলিয়াতে যখনই কোনো রাস্তা মেরামতের কাজ হয়, নতুন নতুন বাড়ি তৈরি হয় কিংবা সুইমিং পুল, কোনো পাইপলাইন ফেটে গেছে তা ঠিক করার জন্য রাস্তায় খনন কার্য করা হলে কাজের শেষে কিন্তু সত্বর সেগুলি বুঝিয়ে দেওয়া হয়। জায়গাগুলি সুন্দরভাবে ন্যাচারাল গ্রাস দিয়ে সেগুলো উপরে কাভার করে দেওয়া হয়। ধুলো তো দূরের কথা, বোঝার উপায় নেই এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছিল কিছুদিন আগে। অস্ট্রেলিয়াতে যখন নতুন বাড়ি তৈরি করা হয় তখন বাড়ির কাজ পুরোপুরি শেষ হওয়ার আগে কিংবা নতুন বাড়িতে লোক প্রবেশ করার আগেই দেখা যায় তার সামনে যে লন কিংবা বাড়ির যে ব্যাকইয়ার্ড থাকে তাতে সুন্দর করে গ্রাস স্ট্রিপ বিছিয়ে দেওয়া হয়, যা কোনো নকল বা সিনথেটিক ঘাস কিন্তু নয়, রীতিমতো আসল ঘাস বা রেডিমেড গ্রাস স্ট্রিপ। এই গ্রাস স্ট্রিপগুলির তলায় রীতিমতো মাটি থাকে। একটু শুকনো মনে হলেও জল দিলে এগুলি আবার বেঁচে ওঠে, প্রাণ ফিরে পায়। এবং এই যে নির্মীয়মান বাড়িগুলি দেখা যাচ্ছে তাদের লনে সব এরকম ন্যাচারাল গ্রাস বেড করা রয়েছে, তাতে ধুলো হয় না, দেখতেও সুন্দর লাগে। স্বাভাবিকভাবে প্রপার্টির দামও অনেক বেড়ে যায়। দেখো, রেগুলার জল দেওয়ার জন্য কি সুন্দর স্প্রিংকলারও লাগানো রয়েছে এই গ্রাস বেডে। বর্তমান যুগে মানুষের বেশিক্ষণ কিংবা বেশি দিন অপেক্ষা করার মতো ধৈর্য অনেকেরই থাকে না। আজকাল সবাই সব কিছু রেডিমেড চায়, সেই খাবার হোক কি বাগান, লন, খেলার মাঠ কিংবা ঘাস। আর তাই ঘাস চাষের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে। ঘাস চাষের সময় এই মাইলের পর মাইল ফাঁকা জমিতে ঘাসের বীজ ছড়িয়ে এই অনেকগুলি টায়ার বা ভারী জিনিসের মাধ্যমে বীজগুলি জমির সাথে সমতল করে রেগুলার জল দিয়ে ঘাস চাষ করা হয়। মজার ব্যাপার হলো, ঘাস বড় হয়ে গেলে কিংবা কাটার জন্য রেডি হয়ে গেলে কিন্তু অনেক লোকেরও প্রয়োজন নেই। অস্ট্রেলিয়াতে যেহেতু লেবার কস্ট সাংঘাতিক বেশি আর এই দেশের মানুষজন বিভিন্ন ধরনের যন্ত্র প্রযুক্তির উপরে ভীষণভাবেই নির্ভরশীল, তাই একজন লোক শুধু গাড়ি চালায় আর সেই গাড়িতে লাগানো মেশিনের দ্বারাই সুন্দরভাবে মাপ মতো ঘাস কাটা হয়ে যায়। এই ন্যাচারাল টার্ফগুলি রোল হয়ে আপনা থেকেই স্তূপাকারে গাড়ির থেকে বেরিয়ে যায় বাইরে। কাউকে ধরে ধরে সেগুলি বার করতে হয় না, কাঁধে করে বয়েও নিয়ে যেতে হয় না ফ্যাক্টরিতে। 15 জনের কাজ একজন করে একটা মেশিনের দ্বারা। মেশিনের দ্বারাই নিয়মিত মো করা হয় এবং আগাছা উইডস জন্মালে তা মেরে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার কৃষিকার্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো প্রযুক্তির ব্যবহার। তো তারই একটা উদাহরণ এখানেই দেখো রয়েছে রাখা। এটা দিয়ে কিন্তু মাঠে জল দেওয়া হয়, এখানে কেউ হাতে করে জল টল দেয় না। তো এই বিশাল যে দেখতে পাচ্ছ যে যন্ত্রটা রয়েছে সেটা দিয়েই কিন্তু এই মাঠগুলিতে, কৃষি জমিগুলিতে কিন্তু জল দেওয়া হয়। এই যে দেখছো বিশাল স্প্রিংকলারগুলি রাখা আছে ঘাসে জল দেওয়ার জন্য। যেখানে অলরেডি ঘাস গ্রো করা হয়েছে সেগুলিকে না কাটা অবধি যেমন জল দেওয়া হয়, তেমনি মাটি উর্বর করে তাতে ঘাসের বীজ লাগিয়ে সমতল করে তার উপরে নিয়মিত যন্ত্রের দ্বারা জল ছেটানো হয়। এই যন্ত্রের সাথে যে মোটা মোটা চাকা লাগানো আছে তা জল দেবার সময় যন্ত্রের দ্বারাই নিজে নিজে ঘুরে ঘুরে সারা জমিতে জল দেয়। শুধু তাই নয়,
ভেজা কাদা মাটিতে যাতে চাকা আটকে না যায় তার জন্য লক্ষ্য করে দেখো কাঠের পাটাতন পাতা রয়েছে কোথাও কোথাও, যাতে অনায়াসে চাকাগুলি মুভ করতে পারে। ভাবা যায় কি চমৎকার ব্যবস্থা। ঘাস চাষের জন্য যেহেতু প্রচুর জলের প্রয়োজন, তাই সাধারণত বড় জলাশয়ের পাশ দিয়েই এই ঘাস চাষের জমি তৈরি করা হয়, যাতে অনায়াসে জলাশয় থেকে মোটা পাইপের মাধ্যমে জল নিয়ে তা জমিতে সরবরাহ করা যায়। বেশি বৃষ্টি হলে এক্সট্রা জল যাতে জমিতে দাঁড়াতে না পারে সেটা ড্রেন আউট হওয়ার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। ঘাসের এই টার্ফগুলি কাটার সময় যে টার্ফগুলি গাড়িতে করে নেওয়া হয়নি সেগুলি দেখো এরকম পড়ে আছে। এগুলি থেকে হয়তো আবার ঘাস বেরোবে, নইলে জল না দেওয়ার দরুন আস্তে আস্তে এগুলি শুকিয়ে মরে যাবে। তারপর হয়তো কোনো যন্ত্রের দ্বারা এগুলিকে তুলে সরিয়ে দেওয়া হবে, নইলে মাটিতেও মিশে যাবে। এনিওয়ে, গ্রাস স্ট্রিপগুলিকে একত্রিত করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে, তারপরে সেখান থেকে সর্ট আউট করে প্যাক করে যায় দোকানে, সেখান থেকে বিভিন্ন কোম্পানি লোকজন সেগুলি কিন্তু কেনে। এই রেডিমেড গ্রাস বেডগুলি এনে বাড়ি কিংবা রাস্তার ধারে, সুইমিং পুলের পাশ দিয়ে, ফুটপাতের ধার দিয়ে লাগিয়ে দিলে বোঝার কোনো উপায় নেই যে এখানে দুদিন আগে খনন কার্য হয়েছিল বা কোনো কনস্ট্রাকশনের কাজ হয়েছিল। ঘাসগুলিতে মাঝে মাঝে জল দিলেই হয়। আর তাই অস্ট্রেলিয়াতে মানুষের বসবাসের যোগ্য অঞ্চলগুলি এরকমই সুন্দর, সাজানো গোছানো, সবুজ, সে শহর হোক কি গ্রাম। চারিদিকে এত সুন্দরভাবে ঘাস দিয়ে মুড়ে থাকার দরুন পলিউশন যেমন কম হয়, তেমনি এই ঘাস চাষের কাজে যারা জড়িত তারাও কিন্তু যথেষ্ট লাভবান হয় এই ব্যবসা করে। এছাড়া এদেশে যে প্রচুর খেলার মাঠ আছে, বিশেষ করে ক্রিকেটের মাঠগুলি সাধারণত এই ন্যাচারাল গ্রাস দিয়েই কিন্তু সাজানো থাকে। অস্ট্রেলিয়াতে গ্রামের দিকে গেলে যেমন মাঠের পর মাঠ, ফাঁকা জমি, ফল সবজির ক্ষেত, খামার দেখা যায়, তেমনি কখনো কখনো দেখা যায় মাইলের পর মাইল ঘাস চাষ হচ্ছে। এই ঘাসগুলির কোয়ালিটি আলাদা আলাদা হয় এবং সেই অনুযায়ী এদের নামও কিন্তু আলাদা আলাদা হয়। এগুলি যেমন হাই কোয়ালিটির ঘাস, দেখে বোঝাই যাচ্ছে কার্পেট বা গালিচার মতোই মোলায়েম, ঘনত্ব খুব বেশি এবং প্রচণ্ড তাপেও সহজে এগুলি শুকিয়ে যায় না। আবার এই ঘাসগুলির পাতা কিন্তু বেশ চওড়া, এগুলি বাফেলো গ্রাস। এছাড়াও আরও অন্য রকমের ঘাস আছে যেগুলি এখানকার বেশিরভাগ বাড়ির লন কিংবা ব্যাকইয়ার্ডে ব্যবহার করা হয়, আর এই ঘাসগুলি মেনটেন করাও কিন্তু বেশ সহজ। অস্ট্রেলিয়াতে বাড়িতে রেগুলার ঘাস কেটে মেনটেন করা থেকে শুরু করে ক্রিকেটের মাঠ, পার্ক, খেলার মাঠ, রাস্তায়, ফুটপাতের ধারে ঘাস কিংবা মাইলের পর মাইল যে ঘাসের চাষ হচ্ছে তা কোনোটাই কিন্তু হাত দিয়ে সারাদিন হাড় খাটুনি পরিশ্রম করে করা হয় না। সব কিছুই খুব সহজে কম সময়ে যন্ত্রের দ্বারা করা হয়। এবার দেখা যাক এই ঘাসগুলির দাম কীরকম হয়। খুব স্বাভাবিকভাবেই ঘাসের কোয়ালিটি অনুযায়ী এর দামেরও হেরফের হয়। সাধারণত অস্ট্রেলিয়াতে হার্ডওয়্যার বা চাষবাস সংক্রান্ত জিনিসপত্র বিক্রির যে সবচেয়ে বড় কোম্পানি অর্থাৎ বানিংসে এই 1 স্কোয়ার মিটার ন্যাচারাল গ্রাসগুলির দাম পড়ে গড়ে 25 থেকে 30 অস্ট্রেলিয়ান ডলারের মতো। তার উপরে এগুলিকে ইনস্টল করার জন্য আলাদা উপরি খরচ আছে। অস্ট্রেলিয়ার চাষিরা কিন্তু আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং সম্ভ্রান্ত। বলে রাখি, অস্ট্রেলিয়ার শুধুমাত্র কুইন্সল্যান্ড প্রদেশেই এই টার্ফের ব্যবসাতে প্রতি বছর প্রায় 327 মিলিয়ন ডলারের লেনদেন হয়। ঘাসের কোয়ালিটি অনুযায়ী চাষিরা সাধারণত 1 স্কোয়ার মিটার ঘাস রিটেলারদের কাছে বিক্রি করে গড়ে 8 থেকে 21 ডলারের হিসেবে। বলা হয় অস্ট্রেলিয়াতে সাধারণত যারা ফল সবজি চাষ করে তাদের থেকে নাকি 30,000 থেকে 40,000 অস্ট্রেলিয়ান ডলার বেশি ইনকাম করে এই ঘাস চাষের সাথে যারা যুক্ত সেই সব চাষিরা। যেহেতু বর্তমানে এই দেশের লোকসংখ্যা বাড়ছে, নতুন রাস্তা, নতুন বাড়ি, পার্ক তৈরি হচ্ছে, তাই ঘাসের চাহিদাও ক্রমশ বেড়ে চলেছে। ফলে এই ব্যবসাও যথেষ্ট লাভজনক হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক চাষি এবং ব্যবসায়ী এই ঘাস চাষের সাথে ধীরে ধীরে যুক্ত হচ্ছে।
অস্ট্রেলিয়ার এই গ্রামটাতে না এলে বোধহয় জানতেই পারতাম না যে ঘাসেরও রীতিমতো চাষ হয় এবং অনেকেই এই চাষের সাথে যুক্ত, রীতিমতো বড় ইন্ডাস্ট্রি এটা। যাই হোক, তোমরা কি এরকম ঘাস চাষ আগে দেখেছো কিংবা শুনেছো? যদি শুনে থাকো, দেখে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা জানাতেও ভুলো না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।